আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে সমসাময়িক বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। এমকে জাকির হোসেন বিপ্লবী। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী যারা আমার এই লাইভটি দেখছেন, সবাই শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন। আমি চেষ্টা করব বর্তমান রাজনীতির চলমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন, কলে আসতে পারেন, আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনারা জানেন, গতকালকে বাংলাদেশের একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। সেটি হচ্ছে ইবতদায়ী শিক্ষকদের উপরে অতর্কিত হামলা করেছে পুলিশ। আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু ছিল, সেখানে পুলিশ হামলা করেছে, আমি কি সেটাকে সমর্থন করছি নাকি সেটা বিরোধিতা করছি, সেটা হচ্ছে বিষয়। এখানে আমাদের প্রথমে বুঝতে হবে, আমাদের সবার বোঝা উচিত, জানা উচিত যে বর্তমান যে সরকার রয়েছে উনি কোনো দলীয় সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার করে একটা রাষ্ট্রে একাধারে কিছু একটা শাসক গোষ্ঠী থাকলে দেশটাকে যখন শোষণ করে, তখন দেশের নিয়ম শৃঙ্খলাতে অনেক অশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তো এই অশৃঙ্খল পরিবেশকে যেন শৃঙ্খলাভুক্ত করতে পারে, সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হচ্ছে রাষ্ট্রকে সঠিকভাবে সংস্কার করে, রাষ্ট্রীয় সংবিধান ঠিক করে তারপর উনি আলোচনা সাপেক্ষে চাইলে ক্ষমতায় কিছুদিন থাকবেন, নতুবা নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি বিদায় নেবেন। কিন্তু আমার বাংলাদেশে কি হচ্ছে, আমরা একদল বলছি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, আরেক দল বলতেছি যে না, যে কয়দিন রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন সেই কয়দিন উনি ক্ষমতায় থাকবে, আমরা সাপোর্ট করব। ভালো রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। জনগণের ভাবনা আগামী রাষ্ট্র পরিচালক কে হতে পারে, সেই সূত্রপাতে অনেক মন্তব্য যে কারা যাবে ক্ষমতায়, আবারও কি দেশটা কঠিন কোন পরিস্থিতির মোকাবেলা করতে যাচ্ছে কিনা, আবারও কি রক্তের বন্যায় ভাসবে বাংলাদেশ। নানান রকম প্রশ্ন জনগণের মনে বসবাস করছে, তা পাবলিক প্লেসে গেলে বোঝা যায়, নতুবা সম্ভব না। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত দাবি নিয়ে আন্দোলন করা হয়েছে সবগুলো যৌক্তিক দাবি, সেটা আমি মানি, সবাইকে মানতে হবে। তবে আমাকে বোঝা উচিত, গত 16 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে কেউ সাহস করে কোনো কথা বলতে পারেনি, অধিকার আদায়ের আন্দোলনে কথা বলার সুযোগ পায়নি। সেই সরকার গোলামের মতো প্রতিটা শিক্ষককে, প্রতিটা স্তরকে ব্যবহার করেছে, গোলাম বানিয়ে ব্যবহার করেছে প্রতিটা স্তরকে। তো সেই সরকারের আমলে কেউ কথা বলার সাহস পায়নি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, উনি রাষ্ট্র সংস্কার করবে, দলীয় সরকার আসুক। আপনারা গত 16 বছর ধৈর্য ধরছেন, এই কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরতে পারেন না? আপনাদের যদি দাবি আদায় একান্ত প্রয়োজন মনে হয়, তাহলে আপনারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে পারতেন যে আমাদের এই ঘাটতি রয়েছে, আমাদের এই চাহিদা, আমাদের এই দাবি আপনাকে মানতে হবে। মানক বা না মানক এটা তার বিষয়, কারণ সে তো দাবি আদায় করার জন্য ক্ষমতায় আসেনি, সে এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য। বাংলাদেশে এখনো আওয়ামী পুলিশ রয়েছে,
সেটা সবাইকে মানতে হবে। আওয়ামী পুলিশগুলো সুযোগ খুঁজে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, সেটা আপনাদের বোঝা উচিত। এখানে ইউনূস সরকারকে আপনাকে আমাকে বোঝা উচিত যে আমি যদি একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তা ব্লক করে আন্দোলন করি, রাস্তায় নেমে আন্দোলন করি, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতার বহিঃপ্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো রকম ব্যর্থ হয়, তাহলে আপনার সন্তান, আমার ভাই কোনোভাবেই বাঁচবে না, কেউ বাঁচবে না। এদেশের মানুষ, এদেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়ে আবারও ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য আওয়ামী সরকার। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, এদেশে একটা তৃতীয় শক্তি রয়েছে, ভারতীয় দূতাবাস দ্বারা পরিচালিত, যারা এদেশে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সেটা আমার আপনার বোঝা উচিত। শিক্ষকরা বুঝে, আমি জানি এদেশের মাটিতে শিক্ষকরা হচ্ছে অবহেলিত জাতি, কিন্তু শিক্ষকরা বোঝার পরেও এরকম একটা আন্দোলনের পদক্ষেপ কেন বা নেওয়া হলো, আমার প্রশ্ন। আমাকে অনেকে খারাপ ভাববেন আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। শিক্ষকরা এরকম একটা আন্দোলনে যাওয়া ঠিক হয়নি, কিন্তু যেহেতু আন্দোলনে গিয়েছে, সেটা শান্তিপূর্ণভাবে তাদেরকে আন্দোলন করার একটা ব্যবস্থা দেওয়া উচিত ছিল, সুযোগ দেওয়া উচিত ছিল। পুলিশ কালকে যে অতর্কিত হামলা করেছে, যে নির্মম বর্বর অত্যাচার চালিয়েছে আন্দোলনকারীদের উপর, আমরা দেখেছি, আমাদের বন্ধুদের উপরে হাত তুলেছে। অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় বাংলার মাটিতে তৈরি হয়েছে গতকালকে, যার নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। তো আমাকে, আপনাকে, সবাইকে সচেতন হয়ে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করতে হবে। আপনি আমি আন্দোলন করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করছি। আপনি আমি যৌক্তিক দাবির নামে রাস্তায় নেমে আওয়ামী লীগের পরিচয় দিচ্ছি। আপনি আমি যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করে আওয়ামী লীগের পরিচয় দিচ্ছি। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগকে কোন রকম কোন ক্রমেই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী পুলিশ বাহিনী জনগণের উপরে আক্রমণ চালাক, সেই সুযোগ আমাদের দেওয়া যাবে না। দেশে কোনো সংস্কার হয়নি। আপনি যদি আমি আপনার দাবি জানান, আরেক দলকে আরেক দলের দাবি জানাবে, আমি কি আমার দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দাবি আদায় করবে, আমাদের দাবি আদায় ব্যস্ত থাকবে, নাকি রাষ্ট্র সংস্কার করবে? কোনটা করবে উনি? আবার ওনাকে নির্বাচনও দিতে হবে, তো উনি করবে কোনটা? উনি কি দাবি আদায় করবে না রাষ্ট্র সংস্কার করবে? কোনটা করবে? যে কোনো একটা করতে হবে। আমরা যদি দাবি আদায়ের জন্য ওনাকে চাপ দেই, তাহলে উনি রাষ্ট্র সংস্কার করতে পারবে না। আবার যদি উনি রাষ্ট্র সংস্কার করে, তাহলে আমাদের দাবি আদায় হবে না। দেশে একটা অস্থিতিশীল পরিবেশ একের পর এক লেগেই থাকবে। আমাদের এরকমটি করা যাবে না। আমাদের সবার চেষ্টা থাকতে হবে, স্বেচ্ছায় সজ্ঞানে চেষ্টা করে যেতে হবে, যেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কারে কোনো বাধার সৃষ্টি না হয়। এদেশে শকুনের চোখ পড়েছে, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হতে না পারি, এই শকুনরা অতি শীঘ্র এদেশে আধিপত্য বিস্তার করবে। কিন্তু কোন শকুনের দৃষ্টি চক্ষুকে সরাসরি প্রভাব ফেলতে দেওয়া যাবে না, সেটা আমার আপনার বোঝা উচিত। গতকালকে 7 কলেজে মারামারি করলো, দেশে কি একটা হাঙ্গামা তৈরি হয়েছে, কি একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। একের পর এক আওয়ামী নেতারা মুক্তি পেয়ে যাচ্ছে। যারা জামিনের অযোগ্য, তারা জামিন পাওয়ার যোগ্য না। জুলাই বিপ্লবের বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছিল, দেশের সাথে তারা গাদ্দারি করেছে। তাদেরকে গ্রেফতার করার পরে দেশদ্রোহী মামলায় তাদেরকে জেলে আটকে রাখা উচিত, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে জামায়াত করা হচ্ছে জেলখানায়, আবার তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। এটাকে কোনো একটি রাষ্ট্র পরিচালনার কোন নিয়ম হতে পারে? আইন শৃঙ্খলা বাহিনীর কি করছে? আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আইনমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার সহ ডক্টর ইউনূস এবং কয়েকজন উপদেষ্টা ব্যতীত বাকি সব কয়টা আওয়ামী লীগের দালাল, সব কয়টা ভারতীয় আধিপত্য বিস্তার করতে চায়। এটা আমাকে আপনাকে বোঝা উচিত। এটা আমাকে আপনাকে বোঝা উচিত। যারা ভারতীয় আধিপত্য বিস্তার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাকে সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে। কিন্তু আমি আপনার সচেতন হয়ে ভূমিকা না রেখে আমি আরো তাদেরকে সুযোগ দিচ্ছি, তারা যেন তাদের সুযোগ কাজে লাগাতে পারে। এটা কি ঠিক?
করতেছি আমরা। আসসালামু আলাইকুম ভাই। ভাই লাইভ কি ওয়ালাইকুম শেয়ার আসসালাম করেছেন? ভাই। লাইভ কি শেয়ার করেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, শেয়ার করেছি। ও, এটা আমাকে আপনাকে বোঝা উচিত। এখনো সময় আছে, দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। সঠিক চিন্তাধারার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যত দিন যাচ্ছে সামনে কিন্তু কঠিন সময় আসতেছে। সেই কঠিন সময়ের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আরেকটি বিপ্লব হবে বাংলার মাটিতে। সেই বিপ্লবে জনতার বিজয় হবে ইনশাল্লাহ। আজও জনগণ বিজয়ী হয়নি। আমরা তখন জনগণের পক্ষে মাঠে নেমে লড়াই করব, যেভাবে জুলাই বিপ্লবে আওয়ামী ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমরা মাঠে নেমে লড়াই করেছিলাম। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায়, অধিকাংশ জায়গায় আওয়ামী দালালরা বিভিন্নভাবে সামাজিক ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না, এলাকাবাসী কোনো মামলা দায়ের করছে না। এটাও আমাকে বুঝতে হবে। কিন্তু কেন করতেছে না? তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? আমি দূরে যাব না। আমি যদি আমার এলাকার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কথাই বলি, শাল্লা উপজেলার কথাই বলি, বিগত সরকারের আমলে ডক্টর জয় সেনগুপ্তা ছিল এমপি। ডক্টর জয় সেনগুপ্তা অন্যায়ভাবে মামলা দিয়ে এস এম শামীমকে 33 দিন জেল কাটিয়েছে। এস এম শামীম আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের একটি গ্রুপের লোক। কিন্তু এস এম শামীম একজন ভালো মানুষ ছিল। আমার চোখে দল বড় কথা নয়, যে ভালো তাকে ভালো বলতে হবে। এস এম শামীম অন্যতম একজন ভালো মানুষ, মানে আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী সে অনেকটা ভালো। তো আওয়ামী লীগের আমলেই এই এস এম শামীম ভালো মন মানসিকতা থাকার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে 33 দিন জেল কাটতে হয়েছিল, মিথ্যা মামলার দায় দায় মাথায় নিয়ে। অথচ জুলাই বিপ্লবের সাথে অপরাধী, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আবার যে কয়জন গ্রেফতার হচ্ছে তারা একদিক দিয়ে গ্রেফতার হচ্ছে মামার বাড়ির মতো, আরেক দিক দিয়ে জামিন পেয়ে যাচ্ছে। এটা আমাদেরকে বোঝা উচিত। তারা কি জামিনের যোগ্য যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে ভূমিকা রেখেছে? যারা বলেছে, আমি আমার নিজের কানে শুনেছি, জনগণ আমার কাছে বলেছে। আমি যখন জুলাই বিপ্লবের পরে দিরাই সাল্লায় পদার্পণ করেছি, আমি সেখানে গিয়েছি, জনগণের কাছে গিয়েছি, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেছি। তারা আমার কাছে বলেছে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলেছে আজকে যারা গ্রেফতার হওয়ার পরে জামিন পেয়ে যাচ্ছে, সেই ব্যক্তিগুলো বলেছিল যে এখন সরকার তো গুম করে রেখে এতদিন গুম করে রেখেছিল, আয়না করে রেখেছিল, নতুন করে আবার যদি আমরা যেতে পারি তাহলে তাদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা উচিত। আয়না ঘরে না রেখে গাছের সাথে ঝুলিয়ে রাখা উচিত, এটা ছিল সেই নেতাদের মন্তব্য। জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এদেশের মাটিতে সারা দেশে যে সংখ্যালঘু আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন। তারা আওয়ামী সরকারের আধিপত্য বিস্তার করার জন্য সংখ্যালঘু আন্দোলন করেছিল। আমার শাল্লা উপজেলায় যার নেতৃত্বে সংখ্যালঘু আন্দোলন হয়েছিল, সেই নেতা কিভাবে অল্প সময়ের মধ্যে মুক্তি পায়? আমার প্রশ্ন রইল জাতির প্রতি। কিন্তু কারা করছে এই কাজ? তাদেরকে খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে ভূমিকা নিন। আওয়ামী লীগের সত্যিকারের অপরাধী যারা, তারা মুক্তি পাওয়ার যোগ্য নয়। আমার এলাকায় কিছু কুচুকরি মহল আছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, অরিন্দম চৌধুরী সাম্প্রদায়িক উস্কানিবাজ। অরিন্দম চৌধুরীর অপুর অন্যতম সহচর তারা। অরিন্দম চৌধুরী অপুর বিশ্বস্ত লোক তারা। তারা আজকে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। সমাজের পারিবারিক ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে তারা একটা মামলায় রূপান্তরিত করে সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাখছে। অপরাধ করে 3 জন, আসামিদের 10 জন 12 জনকে আওয়ামী লীগ
লীগের কাজ এটা, অথচ তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন? এটা আমাকে বোঝা উচিত, আমাদের সবাইকে বোঝা উচিত, যেন আওয়ামী লীগ আজকে বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে দেশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয়। তবে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, দেশে অনেক ঘাটতি ছিল, সেই ঘাটতি গুলা পূরণের দিকে ডক্টর ইউনূস সাহেব নিয়ে যাচ্ছে। আশা রাখি উনি ক্ষমতায় থাকতে দেশকে সম্পূর্ণ ঋণ মুক্ত করে রেখে যাবেন, এটা আমাদের প্রত্যাশা, এবং দেশে ভালো কিছু করে যাবেন। আমাদের দাবি, যেটা যৌক্তিক দাবি, এদেশে এমন একটি মেডিকেল, এমন একটি হাসপাতাল তৈরি করা হোক, যেই হাসপাতাল করার কারণে এদেশের মানুষ আর বাহিরে গিয়ে চিকিৎসা করতে হবে না, বাহিরে গিয়ে যেন চিকিৎসা করতে না হয়, এমন একটি হাসপাতাল, এমন একটি চিকিৎসা ব্যবস্থা উনি করে দিয়ে যান, জাতির কাছে উনি চির অমর হয়ে থাকে। তো আমাদের সবার উচিত সঠিকভাবে দেশের স্বার্থে কাজ করা। আজকে যারা দেশের বিরুদ্ধে ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে সচেতন হয়ে দেশের স্বার্থে কাজ করা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদেরকে গ্রেফতার করানো এবং সঠিক শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া, আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদের বিরুদ্ধে ভূমিকা রাখা আইনি ভাবে, আইন যেন তাদের বিচার করে, এই প্রত্যাশা আমরা রাখি। আর সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের যেখানে সেখানে দাবি আদায়ের জন্য আন্দোলন করলে চলবে না। দাবি আদায়ের জন্য সামনে অনেক সময় আছে, সেই সময়গুলোতে আপনারা দাবি আদায়ের আন্দোলন করুন, আমরা আপনাদের সাথে মাঠে নামবো। যে দলে ক্ষমতায় আসবে সেই দলের আমলে আপনারা দাবি আদায়ের আন্দোলন করুন, আমরা আপনাদের সাথে মাঠে নামবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনারা দাবি আদায়ের আন্দোলন করবেন, আপনারা নির্যাতিত হওয়ার পরে আমরা আপনাদের পক্ষে কথা বলতে পারছি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এদেশের 18 কোটি মানুষের প্রাণ। জুলাই বিপ্লবের কোটি কোটি ছাত্র জনতার প্রাণের যে প্রাণ রক্ষার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাণ রক্ষার দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোন রকম ব্যর্থ হয়, তাহলে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা কোটি কোটি মানুষের প্রাণ হানি হতে পারে। আওয়ামী দোসররা আবারও বাংলার মাটিতে এসে ভারতীয় রো এবং ইসকনের মাধ্যমে বাংলাদেশের ত্রাসের রাজত্ব কায়েম করবে। অতএব আওয়ামী লীগের এই স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হতে দেওয়া যাবে না। আবারও রো এবং ইসকনের দালালেরা বাংলার মাটিতে ত্রাসের রাজত্ব কায়েম করুক, সেটা আমরা চাই না। আবারও কোনো বাবা সন্তানের লাশ কাঁদে নিক, আবারও কোনো মা সন্তান হারার বেদনা নিয়ে চুপি চুপি কাঁদুক, আবারও কোনো বোন ভাইয়ের লাশ সামনে নিয়ে চিৎকার করে কাঁদুক। বোনের আর্তনাদ, মা বাবার আর্তনাদ আমরা দেখতে চাই না। আবারও কোন সন্তান তার বাবাকে আয়না ঘরে জিম্মি করেছে বলে এইরকম কোন দুঃখ নিয়ে কাঁদুক। আজকে বিডিআর বিদ্রোহের বিডিআর সৈনিকরা মুক্তি পাওয়ার পরে এমন কিছু দৃশ্য আমরা পেয়েছি, এমন কিছু তথ্য আমরা পেয়েছি, এমন কিছু দৃশ্য আমরা শুনেছি, দেখেছি, যে বিয়ে করেছে, নববধূর হাতে মেহেদি রাঙ্গানো, মেহেদির দাগ ওঠার আগে তার স্বামী জেলখানায়। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? এর চেয়ে বড় অবহেলিত জীবন আর কি হতে পারে? অতএব আমাকে আপনাকে বুঝতে হবে, আর কোন বোন যেন বিয়ের পর এইরকম ভাবে স্বামী জেলখানায় থাকার মতো অবস্থা না হয়। সেটার মালিক আমি, আপনি সবাই। আর সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে পারলেই আমরা সেই দোরগোড়ায়, সেই সিঁড়িতে, আমরা সেই সফলতার সিঁড়িতে আমরা পৌঁছাতে পারবো। আবারও কোন সন্তান যেন মিডিয়ার সামনে এসে না বলতে হয় যে আমি আমার বাবাকে চিনি না, আমার বাবা আমার জন্মের পূর্ব থেকে জেলখানায়, আমি তখন ছোট, আমার বাবা জেলখানায়, আমি আমার বাবাকে চিনি না, আমার বাবা আজকে জেল থেকে মুক্তি পাবে, আমি চিনতে পারবো কিনা আমি জানি না। এইরকম কষ্ট নিয়ে কোনো বোন, কোনো ভাই, কোনো সন্তান যেন কষ্ট প্রকাশ মিডিয়ার সামনে এসে বলতে না হয়, সেই দায়িত্ব আমার আপনার সবার। আদমের মতো
কোনো দেশপ্রেমিক অফিসার যেন সত্যের পক্ষে অটল থাকার কারণে দীর্ঘ 12 বছর 14 বছর যেন আর আয়নাগরে জিম্মি থাকতে না হয়, সেই দায়িত্ব আপনার আমার। বিএনপি নেতা ইলিয়াসের মতো একজন দেশপ্রেমিক নেতা যেন মাছের খাবারে পরিণত না হয়, সেই দায়িত্ব আপনার আমার। ভাই সতর্ক হন। বিজয় পেয়েছি মানে যদি ভেবে আন্দোলন করেন, তাহলে সেটা হবে আমাদের জন্য চরম ভুল। সেই ভুলের মাসুল আপনার আমার সকলের জীবন দিয়ে দিতে হবে। কারণ একটা কথা জেনে রাখবেন, এখনো আমরা বিজয় পাইনি। বিজয়ের এই পতাকার উপরে যে শকুনটা বসে আছে, সেই শকুনের কালো ছায়া বাংলার মাটিতে পড়ছে। আর সেই শকুনের কালো ছায়া মুক্ত বাংলাদেশ যখন আমরা গঠন করতে পারবো, তখনই কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, আমাদের দাবি আদায়ের আন্দোলনে আমরা সক্ষম হব। ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি সঠিকভাবে আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত শকুনের কালো ছায়া মুক্ত দেশ আমরা গড়তে না পারবো। অতএব বর্তমান বাংলাদেশের চলমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে, চলমান রাজনীতির অস্থিতিশীল পরিবেশের কথা চিন্তা করে আপনাকে আমাকে সচেতন হয়ে দেশ এবং জাতির স্বার্থে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, প্রশ্নবিদ্ধ হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেটা যে কোনো গুরুত্বপূর্ণ দাবি হোক না কেন। আমরা গত 16 বছর অত্যাচার সহ্য করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। গত 16 বছর আমাদের উপর চাপিয়ে দেওয়া সকল অন্যায় অনাচারকে মাথা পেতে মেনে নিয়েছি। আমরা সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই অল্প কয়েকদিনের জন্য আমরা সেই যুক্তিকে অনুসরণ করে আমরা জীবনযাপন করতে চাই যে এখনো ফ্যাসিস্টের বিদায় হয়নি। যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা এটাই রাখতে হবে, এখনো যেন ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অতএব সেই ফ্যাসিস্টদের মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার কথায় কেউ খারাপ মনে করবেন না। আমি সত্য কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবে এটাই বাস্তব। আমাদের দাবি একটাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাত শক্তিশালী চাই। আমাদের দাবি একটাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাত শক্তিশালী চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সকল ফ্যাসিস্টের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। ফ্যাসিস্টের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের বুঝতে হবে। স্বাধীনতার ইতিহাস যেন আবার গড়তে না হয়, যে স্বাধীনতার সংগ্রামের পূর্বে ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই আমার দেশের মানুষের অধিকার। সেই শেখ মুজিবুর রহমান ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য ৪০,০০০ নিরীহ মানুষকে হত্যা করেছিল স্বাধীনতার পরে। সেই রকম দৃশ্য যেন বাংলার মাটিতে আর জন্ম না হয়, আবার যেন যুদ্ধ কলুষিত না হয়। জেনে রাখবেন, ৭১-এ আমরা দেশ স্বাধীন করতে পারিনি, কিন্তু স্বাধীন কিভাবে করতে হয় সে চেতনা কিন্তু আমরা ৭১ থেকে নিয়েছি। ৭১-এ যখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে লড়াইয়ের মাঠে নেমেছিল, তখনই কিন্তু আমরা এই দেশকে পাকিস্তান মুক্ত করে ভারতের হাতে তুলে দিতে পেরেছিলাম। কিন্তু আমরা বুঝতে অক্ষম ছিলাম, আমরা বুঝতে অক্ষম, আমরা বুঝিনি যে এই দেশটা স্বাধীন হয়নি, এই দেশে ভারতীয় আধিপত্য বিস্তার হয়েছে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে। তো সেই স্বাধীনতা ছিল আমাদের চেতনা। জুলাই বিপ্লবে আমরা যারা অংশগ্রহণ করেছি, সেই স্বাধীনতার চেতনাকে অনুসরণ করেই আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ কারো গোলাম নয়, আর বাংলাদেশ কারো তাবেদার, বাংলাদেশের নেতারা কারো তাবেদার নয়। আমরা তাবেদার মুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা দেশে আন্দোলন করেছি এবং তাবেদার মুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই স্বপ্নকে ব্যর্থ করার জন্য ২৪-এর অর্জিত স্বাধীনতাকে যদি কেউ কলুষিত করতে চায়, ব্যর্থ করতে চায়, দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি, জেনে রাখবেন আমার আপনার একটি ভুল অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বানাতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়,
তাহলে দেশের কোটি কোটি মানুষের প্রাণ বিপন্ন হতে পারে। আমার ভাই, আপনাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন যারা আন্দোলন করেছে, সবার পক্ষে, সবার স্বার্থে, দেশের স্বার্থে, মাতৃভূমির স্বার্থে আমাদেরকে বর্তমান আমাদের যৌক্তিক দাবিগুলাকে হৃদয়ে লালন করতে হবে। যে হৃদয়ে লালন করার আগে কারণে এটা দ্রোহের আগুনে পরিণত হবে। আর সেই দ্রোহের আগুন জ্বলবে কখন জানেন? সেই দ্রোহের আগুন জ্বলবে যখন অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে, নির্বাচন হবে, দলীয় সরকার ক্ষমতায় যাবে, তখন সেই দ্রোহের আগুন দাবানলে পরিণত হয়ে সেটা দাবি আদায়ের মাধ্যম হয়ে দাঁড়াবে। আর সেটা আমাদের আমাদের সকল দাবি এখন আমাদের হৃদয়ে লালন করতে হবে, সেটা প্রতিবাদে রূপান্তরিত হবে। সেই প্রতিবাদ এক সময় দাবানল হয়ে জ্বলবে দলীয় সরকারের আমলে। আর তখন আমরা সবাই মিলে লড়াই করব ইনশাল্লাহ আমাদের দাবি আদায়ের জন্য। যেই ক্ষমতায় থাকুক, জনগণের দাবি জনগণকে বুঝিয়ে দিতে হবে, তবেই সে ক্ষমতায় থাকতে পারবে, নতুবা সে ক্ষমতায় স্থায়ী হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।